ঘটনার নামকরণ করা হয়েছে শয়তানের মন্দির। কেন এই নামকরণ করা হলো সেটা আপনারা পুরো ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই। আমার নাম রাশেদ। ঘটনাটা আমাদের পাশের গ্রামের। আজ থেকে প্রায় ৮-৯ বছর আগের। কিন্তু এখনো রাত গভীর হলে বাঁশঝাড়ের দিক থেকে যে শব্দ আসে সেটা শুনলেই আমার বুক ধড়ফড় করে ওঠে। আমাদের এলাকায় এক কবিরাজ ছিল। নাম ছিল কবিরাজ করিমউদ্দিন, কিন্তু সবাই তাকে করিম কবিরাজ বলেই চিনত। বয়স ৫০-এর মতো, চেহারায় রুক্ষতা, চোখে অদ্ভুত স্থিরতা, গায়ে সবসময় মলিন সাদা পাঞ্জাবি, কাঁধে লাল গামছা আর হাতে একটা পুরনো লাঠি। দিনের বেলায় তাকে সাধারণ মনে হতো। মানুষের জ্বর, সর্দি, ভূতে ধরা, নজর লাগা এসবের তাবিজ দিত, পানিতে ফুটিয়ে দিত। কেউ কেউ বলতো তার পানি খেলে সত্যি আরাম মেলে। কিন্তু গ্রামের বয়স্করা তার বাড়ির দিকটা এড়িয়ে চলতো, কারণ তার বাড়িটা ছিল গ্রাম থেকে একটু দূরে, একটা শুকনো খালের ধারে। পেছনে ঘন ঝোপঝাড় আর একপাশে পুরনো শ্মশানের ধ্বংস অবশেষ। দিনে জায়গাটা নিরিবিলি, কিন্তু রাতে ওখানে হালকা লালচে আলো জ্বলে উঠতে দেখেছে অনেকেই। কেউ বলতো আগুন জ্বালায়, কেউ বলতো ধূপের ধোঁয়া। কিন্তু যারা খুব কাছে গিয়ে দেখেছে তারা বলেছে ওটা সাধারণ আগুন না, ওটার রং অন্যরকম, আর ধোঁয়ার গন্ধে একরকম পোড়া মাংসের মতো ভাব থাকে। আমি তখন কলেজে পড়ি। বন্ধুদের সাথে একদিন সাহস করে সন্ধ্যার পর তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম উঠোনে কয়েকটা মাটির পাত্র সাজানো, তার ভেতরে কালো কিছু, পাশে শুকনো হাড়ের মতো জিনিস। আমরা দূর থেকে দেখেই ফিরে এসেছিলাম, কারণ ভেতর থেকে তখন এমন একটা শব্দ আসছিল যেন কেউ খুব নিচু গলায় অন্য ভাষায় কিছু পড়ছে। শব্দগুলো আরবি না, ফার্সি না, বাংলা তো নয়, টানা খসখসে গলার ভেতর থেকে বের হওয়ার শব্দ। পরে জানতে পারলাম করিম কবিরাজ নাকি আগে খুব সাধু মানুষ ছিল, কোরআন জানত, দুরূদ পড়ত। কিন্তু হঠাৎ করে একসময় তার মধ্যে বদল আসে। সে নাকি বলতো মানুষের এলিম যথেষ্ট না, আরো শক্তি দরকার, আর সেই শক্তি পেতে হলে অন্য দরজা খুলতে হয়। তারপর থেকেই সে রাত জেগে থাকতো, দিনে কম বের হতো, আর তার বাড়ির পেছনের শ্মশানের দিকে প্রায় যেত। একদিন গ্রামের এক গরিব লোক তার মেয়েকে নিয়ে এলো। মেয়েটা নাকি মাঝরাতে চিৎকার করে ওঠে, কাউকে দেখে, কেউ নাকি তাকে ডাকছে। করিম কবিরাজ তাকে ভেতরে নিয়ে গেল। আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম। ১ ঘন্টা পর মেয়েটা বের হলো, নিস্তব্ধ, চোখ ফাঁকা। তার মা বলল ভালো হয়ে গেছে। কিন্তু সেই মেয়েটা কয়েকদিন পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। রাতে একা একা হাঁটে, মাটিতে আঙ্গুল দিয়ে বৃত্ত আঁকে, মাঝে মধ্যে আগুনের দিকে তাকিয়ে হাসে। তারপর একদিন সে নিখোঁজ হয়ে গেল। কেউ জানলো না কোথায় গেল। গ্রামের লোকজন ফিসফিস শুরু করলো। কেউ সরাসরি কিছু বলতে সাহস পায় না, কারণ করিম কবিরাজের চোখে এমন একটা দৃষ্টি ছিল যেন সে সব জানে, সব শোনে। আর একদিন বিকালে আমি নিজের চোখে দেখলাম এমন একটা দৃশ্য যা আমাকে আজও তাড়া করে। আমি খালের ধারে গিয়েছিলাম মাছ ধরতে। হঠাৎ শুনলাম ঝোপের ভেতর থেকে ফিসফিসানি। আমি চুপচাপ এগিয়ে গিয়ে পাতার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম করিম কবিরাজ একটা লালচে মাটির বৃত্ত এঁকে তার মাঝে বসে আছে। চারিপাশে কালো মোমবাতি জ্বলছে। তার সামনে একটা ছাগলের মাথা, আর সে মাটিতে কপাল ঠেকিয়ে এমন এক ভাষায় কিছু পড়ছে যা মানুষের না। তার কণ্ঠ ভারী হয়ে গেল, যেন অন্য কারো সাথে মিশে গেছে। মোমবাতির আগুন হঠাৎ লম্বা হয়ে উঠছে, আর তার পেছনের ছায়াটা অস্বাভাবিক বড় হয়ে উঠছে, যেন তার নিজের শরীরের ছায়া না, আরো লম্বা, আরো বিকৃত। আমি ভয়ে নিঃশ্বাস আটকে রেখেছিলাম। ঠিক তখন করিম কবিরাজ হঠাৎ মাথা তুলল, তার চোখ দুটো লালচে জ্বলছে। সে সোজা আমার দিকেই তাকালো, যেন সে জানে আমি আছি। আমার বুক ধক করে উঠল। আমি দৌড়ে পালালাম। সেই রাতেই গ্রামে গুজব ছড়ালো কেউ নাকি দেখেছে শ্মশানের ধ্বংস অবশেষের পাশে আগুনের স্তম্ভ উঠেছে। কেউ বলল কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ করে কাঁদছে। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কারণ করিম কবিরাজের আসল উদ্দেশ্য ছিল শুধু রোগ সারানো না,
সে চাইছিল এমন এক শক্তি যার জন্য তাকে মানুষের এলিম ছাড়িয়ে যেতে হবে। আর সেই শক্তি পাওয়ার জন্য সে যাকে ডাকছিল সে কোনো সাধারণ জিন না, সে এমন কিছু যার নাম উচ্চারণ করতেও সে সাহস করত না। কিন্তু তার ডাকে সাড়া মিলেছিল। আর সেই সাড়ার পর থেকে গ্রামের বাতাসে একটা অদ্ভুত ভার নেমে আসে, যেন অদৃশ্য কোনো চোখ সবসময় তাকিয়ে আছে, আর সেই চোখের ক্ষুধা তখনও মেটেনি। করিম কবিরাজ সেদিন ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়ানোর পর থেকেই গ্রামটার বাতাস বদলাতে শুরু করলো, যেন কেউ অদৃশ্যভাবে মাটি আর আকাশের মাঝখানে ভারী কিছু ঝুলিয়ে দিয়েছে। মানুষ হাঁটে, কাজ করে, হাঁটে যায়, কিন্তু কথা বলে নিচু স্বরে। কেউ সন্ধ্যার পর একা বের হয় না, আর কুকুরগুলো রাত বাড়লেই একই দিকে তাকিয়ে গর্জন করে। করিম কবিরাজ দিনে স্বাভাবিক থাকার অভিনয় করত, কাউকে দেখলে মৃদু হাসত, বলে দিত সব আল্লাহর রহমত। কিন্তু তার চোখের ভেতরকার লালচে দাগ বাড়তে থাকে। একদিন দুপুরে সে হেঁটে এসে এক বৃদ্ধকে বলল, তোমার ঘরের উত্তর দিকের দেয়ালে ফাটল আছে, সেটা বন্ধ করো। বৃদ্ধ অবাক হয়ে গেল, কারণ সত্যি তার ঘরের ওই দেওয়ালে ফাটল ছিল। কেউ জানতো না। এই খবর ছড়িয়ে পড়তেই মানুষ আবার তার কাছে যেতে শুরু করলো, কারণ ভয় আর কৌতূহল একসাথে মানুষকে টানে। কিন্তু সেই সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো। যে মেয়েটা নিখোঁজ হয়েছিল, তার মায়ের দাবি সে নাকি মাঝরাতে স্বপ্ন দেখেছে তার মেয়ে শ্মশানের পাশে দাঁড়িয়ে মুখে কালো ছাই মাখা আর বলছে, মা, আমাকে ফিরিয়ে নিতে এসো না, এখানে আলো নেই, শুধু আগুন। এই কথা বলার পর থেকেই ওই মহিলার শরীর খারাপ হতে শুরু করে। করিম কবিরাজ নিজে গিয়ে তাকে পানি ফুটিয়ে দেয়। মহিলা কয়েকদিনের জন্য শান্ত হয়, কিন্তু তার চোখের নিচের কালো দাগ আর যায় না। আমি আর কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম বিষয়টা খতিয়ে দেখব। এক রাতে দূর থেকে করিম কবিরাজের বাড়ির দিকে তাকিয়েছিলাম। দেখলাম উঠোনে কালো কাপড় টাঙানো, মাটিতে আবার বৃত্ত আঁকা। এবার বৃত্তের মাঝখানে একটা পাথরের মতো কিছু রাখা, যেটা দূর থেকেও চকচক করছে। হঠাৎ সে হাত তুলে কিছু উচ্চারণ করলো। মোমবাতির আগুন হঠাৎ একসাথে নিভে গেল, কিন্তু অন্ধকার হয়নি, বরং পুরো উঠোনে হালকা লালচে আলো ছড়িয়ে পড়ল, যেন মাটির নিচ থেকে আলো উঠছে। আমরা নিঃশব্দে তাকিয়েছিলাম। ঠিক তখনই সেই আলো থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো, মানুষের চেয়ে লম্বা, কিন্তু পুরোপুরি মানুষ না। তার মাথা সামান্য বাঁকা, হাত অস্বাভাবিক দীর্ঘ। সে করিম কবিরাজের সামনে দাঁড়ালো, আর করিম কবিরাজ মাটিতে কপাল ঠেকিয়ে পড়ে গেল। তার গলায় এমন স্বর যেন সে ভিক্ষা করছে, যেন সে কারো সাথে চুক্তি করছে। আমি স্পষ্ট শুনলাম সে বলছে, আমি দিয়েছি, আমি দেব, আমাকেও শক্তি দাও, আমাকে দাও নিয়ন্ত্রণ। ছায়াটা যেন তার উপর ঝুঁকে পড়ল। তারপর করিম কবিরাজ হঠাৎ চিৎকার করে উঠল, কিন্তু সেটা ব্যথার চিৎকার না, বরং এক ধরনের উন্মাদ আনন্দের চিৎকার। আমার পাশের বন্ধু ভয়ে কাঁপতে লাগলো, বলল, চল পালাই। কিন্তু আমি স্থির হয়েছিলাম, কারণ ছায়াটা ধীরে ধীরে করিম কবিরাজের শরীরের সাথে মিশে যাচ্ছিল। মোমবাতিগুলো আবার জ্বলে উঠল, কিন্তু এবার আগুনের রং কালচে। আমরা দৌড়ে পালালাম। পরের দিন সকালেই খবর এলো পাশের গ্রামের এক গরু নাকি হঠাৎ মারা গেছে। গরুর শরীরের চারিপাশে অদ্ভুত বৃত্ত আঁকা ছিল। কেউ কাছে যায়নি। দুদিন পর আরেক বাড়িতে ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার কিছু বুঝতে পারল না। করিম কবিরাজ নিজে গিয়ে দোয়া পড়ল, বাচ্চা শান্ত হয়ে গেল। মানুষ বলল, দেখো কি শক্তি। কিন্তু আমি জানতাম সেই শক্তির বিনিময়ে কিছু দেওয়া হয়েছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, করিম কবিরাজের বাড়ির পেছনের শ্মশানের ধ্বংসাবশেষে রাতের বেলায় আগুনের রেখা দেখা যেতে লাগলো। কেউ সাহস করে কাছে যায় না। একদিন দুপুরে আমি খালের পাশে বসেছিলাম, হঠাৎ শুনলাম খুব নিচু স্বরে ফিসফিসানি। আমি চারিপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু শব্দটা স্পষ্ট ছিল, বলছে, চুক্তি সম্পূর্ণ নয়, আরো চাই। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। সেই রাতেই গ্রামের এক বৃদ্ধ বললেন তিনি দেখেছেন করিম কবিরাজ শ্মশানের মাটিতে হাত ঢুকিয়ে কিছু বের করছে। মাটি লাল হয়ে গেছে। লোকজন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সরাসরি কেউ কিছু বলার সাহস পেল না, কারণ তার কাছে গেলে সে এমন দৃষ্টিতে তাকায় যেন মানুষের ভেতরকার সব গোপন কথা সে জানে। এক রাতে হঠাৎ গ্রামের মসজিদের সামনে কালো ধোঁয়া জ্বলে উঠল। ইমাম সাহেব বললেন কেউ নাকি পেছনে দাঁড়িয়ে তার কানে ফিস ফিস করছিল। নামাজে মন বসছিল না। সেই রাতেই আবার করিম কবিরাজের উঠোনে লাল আলো, এইবার আগের চেয়ে উজ্জ্বল।
যেন সে আর পুরোপুরি একা নেই, যেন তার ভেতরে অন্য কিছু বাসা বেঁধেছে, আর সে অন্য কিছুর ক্ষুধা এখনো বাড়ছে। আর গ্রামের উপর তার ছায়া ধীরে ধীরে নেমে আসছে, কিন্তু তখনও কেউ জানতো না এই শক্তি পাওয়ার শেষ ধাপটা কত ভয়ঙ্কর হতে চলেছে। এরপর থেকে করিম কবিরাজকে আর আগের মতো লাগতো না। সে যেন হাঁটে একরকম, কিন্তু তার ছায়া হাঁটে আর একরকম। বিকেলের রোদে যখন মানুষ মাঠ থেকে ফিরত, তখন অনেকেই দেখেছে তার ছায়া শরীরের সাথে ঠিকঠাক মিলছে না। হাতে একটু লম্বা, মাথায় একটু কাত, কিন্তু কেউ মুখ খোলেনি, কারণ যার কাছে রোগ সারাতে যায় তার বিরুদ্ধেই কথা বলা কঠিন। এই সময় থেকেই গ্রামের ছোট ছোট বাচ্চারা রাতের বেলা কাঁদতে শুরু করলো। মায়েরা বলতো স্বপ্ন দেখেছে, কিন্তু বাচ্চারা বলতো জানালার বাহিরে কালো কুকুর দাঁড়িয়ে থাকে, কেউ ডাকে। কেউ কেউ বলেছে সেই কালো অবয়বের পেছনে আগুনের রেখা থাকে। আমি বিষয়টা নিয়ে আরো খোঁজ নিতে শুরু করলাম। এক রাতে দূর থেকে আবার দেখলাম করিম কবিরাজ শ্মশানের ধ্বংস অবশেষের কাছে গেছে। তার হাতে একটা কাপড়ে মোড়ানো কিছু। আমি ছোপের আড়ালে লুকিয়েছিলাম। সে মাটিতে বসে পড়ে কাপড় খুলল। ভেতর থেকে বের হলো মানুষের খুলি। আমি ঠান্ডা হয়ে গেলাম। সে খুলিটা মাটির বৃত্তের মাঝখানে রেখে চারিপাশে কালো গুঁড়ো ছড়ালো। তারপর সেই অদ্ভুত ভাষায় পড়তে শুরু করলো। শব্দগুলো আরো ভারী, আরো গভীর। মাটির নিচ থেকে যেন প্রতিধ্বনি উঠছে। হঠাৎ খুলিটার চোখের গর্তে লালচে আলো জ্বলে উঠল। আমার বুক কেঁপে উঠল। ঠিক তখন তার পেছনে আবার সেই লম্বা ছায়া গড়ে উঠল, কিন্তু এবার ছায়াটা স্পষ্ট। তার মাথায় শিঙের মতো দুটি বাঁকানো রেখা, চোখে জ্বলন্ত আগুন, আর তার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। সে করিম কবিরাজের কাঁধে হাত রাখলো। করিম কাঁপতে কাঁপতে বলল, আমি এনেছি, আমি দিয়েছি, আমাকে দাও, নিয়ন্ত্রণ দাও, মানুষের মন দাও। তাদের ভয় ছায়াটা যেন মাটির ভেতর থেকে শক্তি টেনে নিয়ে তার শরীরে ঢুকিয়ে দিল। আমি স্পষ্ট দেখলাম করিম কবিরাজের শরীর একবার কেঁপে উঠল। তারপর সে দাঁড়ালো। তার চোখ পুরো লাল, ঠোঁটের কোনো অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, এখন তারা আমার কথা শুনবে। পরদিন থেকেই অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। যে বাচ্চা অসুস্থ ছিল সে সুস্থ হলো ঠিকই, কিন্তু তার স্বভাব বদলে গেল। সে মাটিতে বৃত্ত আঁকে, মাঝে মাঝে আগুনের দিকে তাকিয়ে ফিস ফিস করে। এক বৃদ্ধ বললেন, তিনি তিনি দেখেছেন করিম কবিরাজ নাকি এক লোকের ঘরে গিয়ে তার কানের কাছে কিছু ফুটিয়ে বলেছে। তারপর থেকে লোকটা তার কথার বাহিরে যায় না, যেন সম্মোহিত। গ্রামে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত নির্ভরশীলতা তৈরি হলো। মানুষ ভয় পায়, কিন্তু তার কাছেই যায়, কারণ সে রোগ সারায়, ভূত তাড়ায়। আমি একদিন সাহস করে তার বাড়ির সামনে দাঁড়ালাম। সে বারান্দায় বসেছিল। আমাকে দেখে হালকা হাসলো, বলল, রাশেদ, রাতে কম বের হবে। সবাই সবকিছু দেখতে পারে না। তার কণ্ঠে এমন ভর ছিল যে আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি বুঝলাম সে জানে আমি তাকে দেখেছি। সেই রাতেই আবার লাল আলো, এবার আগের চেয়ে উঁচুতে উঠল, যেন আগুনের স্তম্ভ। আর সেই আলোয় আমি দেখলাম করিম কবিরাজ একা না, তার চারিপাশে কয়েকটা ছোট ছায়া, যেন বাচ্চাদের অবয়ব। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে, আর সেই বড় ছায়াটা তাদের উপর ঝুঁকে আছে। আমার কানে যেন ফিসফিস করে ভেসে এলো, আরো চাই, আরো প্রাণ চাই, যুক্তি সম্পন্ন নয়। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম সে শুধু শক্তি চায় না, সে বিনিময় দিচ্ছে। আর সেই বিনিময় হয়তো মানুষের অজান্তেই হচ্ছে। পরদিন গ্রামের এক কিশোর হঠাৎ নিখোঁজ হলো। তার মা বলল, রাতে সে দরজা খুলে বাহিরে গিয়েছিল, কেউ তাকে ডাকছিল, আর তারপর আর ফেরেনি। গ্রামে আতঙ্ক ছড়ালো, কিন্তু কেউ সরাসরি করিম কবিরাজের দিকে আঙ্গুল তুলল না, কারণ তার বাড়ির সামনে গেলে কেমন অদ্ভুত ভারী অনুভূত হয়, শ্বাস নিতে কষ্ট হয়। আমি সিদ্ধান্ত নিলাম আর চুপ থাকবো না, কারণ এখন এটা শুধু গুজব না, এটা একটা অন্ধকার শক্তির বিস্তার। আর সেই শক্তি থামানো না গেলে পুরো গ্রাম তার ছায়ার নিচে চলে যাবে। কিন্তু তখনও আমি জানতাম না এই অন্ধকারের শেষ ধাপটা কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। কারণ করিম কবিরাজ এখন আর শুধু মানুষ না, সে হয়ে উঠেছে এক চুক্তির বাহক। আর সেই চুক্তির শেষ শর্ত এখনো পূরণ হয়নি। সেই কিশোর নিখোঁজ হবার পর গ্রামটা যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেল। মানুষ প্রকাশ্যে কিছু বলছে না,
কিন্তু সবাই বুঝছে কিছু একটা অস্বাভাবিক হতে চলেছে। রাতে কেউ দরজা পুরো খোলা রাখে না, বাচ্চাদের পাশে মা বাবা ঘুমোয়, কুকুরগুলো অকারণে চিৎকার করে, আর খালের ধারের বাতাসে এখন সব সময় পোড়া ধূপ আর কাঁচা রক্তের মতো গন্ধ ভেসে গন্ধ ভেসে আসে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যটা প্রমাণ করব, কারণ শুধু সন্দেহ নিয়ে বাঁচা যায় না। এক রাতে আমি একাই শ্মশানের দিকটায় গেলাম। চাঁদহীন রাত, মেঘের আড়ালে আকাশ, চারিপাশে এমন অন্ধকার যেন হাত বাড়ালেও নিজের আঙ্গুল দেখা যায় না। কিন্তু শ্মশানের ধ্বংসাবশেষের দিক থেকে লালচে আলো উঠছে। আমি নিঃশব্দে ঝোপের আড়ালে দাঁড়ালাম। দেখলাম করিম কবিরাজ আজ একা না। তার সামনে মাটিতে আঁকা বিশাল বৃত্ত, বৃত্তের চারিদিকে কালো মোমবাতি, মাঝখানে সেই পাথরের মতো বস্তু, আর তার পাশে কিছু সাদা কাপড়ে মোড়ানো ছোট ছোট জিনিস। আমার বুক কেঁপে উঠল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু চোখ সরাতে পারছিলাম না। করিম কবিরাজ দুহাত আকাশের দিকে তুলে সে অদ্ভুত ভাষায় পড়তে লাগলো। শব্দগুলো যেন বাতাস কেটে যাচ্ছিল, মাটির নিচ থেকে কম্পন উঠছিল। হঠাৎ সেই লম্বা ছায়া আবার তৈরি হলো, কিন্তু এবার আগের চেয়েও আরো বড়। তার মাথার উপর বাঁকানো শিং স্পষ্ট, চোখে আগুন, আর তার পেছনে ধোয়ার মতো ডানা ছড়িয়ে আছে। সে গর্জে উঠল এমন এক শব্দে যা মানুষের কানে সহ্য করার মতো না। আমি কানে হাত দিলাম, দেখলাম বৃত্তের মাঝখানে সাদা কাপড়গুলো নড়ছে। একটা কাপড় খুলে গেল, ভেতর থেকে বের হলো মানুষের হাতের মতো কিছু ছোট শুকনো। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখন ছায়াটা করিম কবিরাজের খুব কাছে ঝুঁকে এলো, আর তার কণ্ঠে একসাথে দুইটা স্বর মিশে গেল, একটা মানুষের, একটা অমানসিক। সে বলল, শেষ দান, তারপর পূর্ণ শক্তি। করিম কবিরাজ কাপা গলায় বলল, আমি দিয়েছি, আমি আরো দেব, আমাকে দাও, মানুষের মন দাও, তাদের ভয় নিয়ন্ত্রণের ক্ষমতা। ছায়াটা তার কপালে স্পর্শ করতেই করিম কবিরাজ মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছে, মোমবাতির আগুন একসাথে লম্বা হয়ে উঠল। হঠাৎ বাতাসে একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। আমি বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। আমি পেছোতে গিয়ে একটা শুকনো ডাল ভেঙে ফেললাম। শব্দটা হালকা হলেও করিম কবিরাজ হঠাৎ মাথা তুলে সোজা আমার দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলছে, তার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটল। সে বলল, দেখেছো তো রাশেদ, সবাই দেখতে পায় না, কিন্তু তুমি পেয়েছো। তার কণ্ঠে আর মানুষের স্বাভাবিক স্বর নেই, গলা ভারী, ধাতব। আমি পেছাতে গিয়ে পড়ে গেলাম। তখনই সেই বিশাল ছায়াটা এক মুহূর্তের জন্য আমার দিকে ঘুরল। তার চোখের আগুন যেন সরাসরি বুকের ভেতর ঢুকে গেল। আমি চিৎকার করতে পারছি না, শরীর অবশ। করিম কবিরাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শরীরের চারপাশে কালো ধোঁয়া পাক খাচ্ছে। সে বলল, চুক্তি প্রায় সম্পূর্ণ, আর একটাই বাকি। আমি বুঝলাম সেই একটাই কি হতে পারে। হয়তো আরো এক প্রাণ, হয়তো এমন কারো যে সে নিজেও বুঝতে পারবে না যে সে উৎসর্গ হতে যাচ্ছে। আমি প্রাণপণে উঠে দৌড় দিলাম। পেছনে গর্জন, হাওয়ার ঝাপটা, কিন্তু আমি থামিনি। গ্রামের আলো এসে পড়ে শ্বাস নিতে নিতে বুঝলাম সময় ফুরিয়ে আসছে। করিম কবিরাজ এখন শুধু শক্তি চাইছে না, সে পুরো গ্রামকে তার ভয়ের নিচে বাঁধতে চাইছে। আর সেই শেষ ধাপটা পূর্ণ হলে হয়তো আর কেউ তাকে থামাতে পারবে না। কিন্তু তখন আমি জানতাম না সেই শেষ দানটা কাকে লক্ষ্য করে ঠিক করা হয়েছে, কারণ সেই রাতেই গ্রামের ভেতর থেকে হঠাৎ আর একটা চিৎকার ভেসে এলো। সেই রাতের চিৎকারটা ছিল এমন যেন বুক ফেটে বেরিয়ে আসা আতঙ্কের শব্দ। পুরো গ্রাম একসাথে কেঁপে উঠল। মানুষ দরজা খুলে বের হলো, কারো হাতে লণ্ঠন, কারো হাতে টর্চ। চিৎকারটা এসেছিল নিখোঁজ হওয়া সেই কিশোরের বাড়ির দিক থেকে। আমরা দৌড়ে সেখানে গেলাম। দেখলাম কিশোরের মা উঠোনে পড়ে আছে, চোখ উল্টানো, মুখে একটাই কথা, ও এসেছে, ও তাকে নিয়ে যাবে। ঘরের ভেতরে ঢুকে দেখি কিশোরের ছোট ভাই বিছানায় কাঁপছে, তার বুকের উপর কালো দাগ, যেন পোড়া ছাপ। আমি বুঝে গেলাম সময় আর নেই। এই শেষ দান কোনো প্রাণীর না, কোনো পশুর না, এটা মানুষের, আর সেটা শিশুদের দিকে বাড়ছে। আমি সাহস করে সবার সামনে বললাম, এটা করিম কবিরাজের কাজ। আর চুপ থাকলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কেউ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু এক বৃদ্ধ বললেন, আমি নিজ চোখে দেখেছি, ও শ্মশানে যায়। তারপর আর দেরি হলো না। 10-12 জন মিলে
আমরা লাঠি টর্চ নিয়ে করিম কবিরাজের বাড়ির দিকে রওনা দিলাম। পথে হাওয়া ঠান্ডা হয়ে গেল, যেন অদৃশ্য কিছু আমাদের দেখে হাসছে। তার বাড়ির কাছে যেতেই দেখি লাল আলো আকাশে উঠছে, এইবার আগের চেয়ে উঁচু। শ্মশানের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল। বড় সেই বৃত্তটা আগের চেয়ে বিশাল। মাঝখানে দাঁড়িয়ে করিম কবিরাজ, তার সামনে এক অচেতন শিশুকে শুইয়ে রাখা, মাটিতে কালো চিহ্ন, চারিপাশে মোমবাতি, আর সেই বিশাল ছায়া। এবার পুরো রূপ নিয়ে দাঁড়িয়ে, শিং, ডানা, আগুনের চোখ, মাটির উপর তার ছায়া। মাটির উপর তার ছায়া না, বরং ছায়া থেকেই তার শরীর তৈরি। সে গর্জন করছে, আর করিম কবিরাজ দুহাত তুলে বলছে, এই শেষ দান, এরপর আমার শক্তি পূর্ণ হবে। আমি এগিয়ে চিৎকার করে বললাম, থামো। সেই মুহূর্তে বাতাস যেন ছিঁড়ে গেল, ছায়াটা আমার দিকে ঘুরে তাকালো। গ্রামের মানুষ এক মুহূর্তের জন্য পেছাতে চাইল, কিন্তু এবার আর পেছানোর সুযোগ নেই। বৃদ্ধ ইমাম সাহেব এগিয়ে এলেন, উচ্চস্বরে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু থামেনি। আমরা একসাথে দুরূদ পড়তে লাগলাম। শব্দে বাতাস বদলাতে শুরু করলো, মোমবাতির আগুন কাঁপলো, ছায়াটা গর্জে উঠল। করিম কবিরাজ চিৎকার করে বলল, তোমরা বুঝতে পারছো না, আমি এই গ্রামের নিয়ন্ত্রণ আনবো। আমি তাদের ভয় নিয়ন্ত্রণ করব। আমি শক্তিশালী হব। তার চোখে পাগলামি, কিন্তু ইমাম সাহেব আরো জোরে পড়তে লাগলেন। আমি দেখলাম শিশুটার বুকের উপরে কালো দাগ কাঁপছে। ছায়াটা হঠাৎ করিম কবিরাজের দিকে খুলল। তার কণ্ঠে বজ্রের মতো শব্দ, চুক্তি ভঙ্গ, দান ব্যাহত, রক্ত অসম্পন্ন। করিম কবিরাজ ভয়ে কেঁপে উঠল। সে বলল, আমি দিয়েছি, আমি আরো দেব, আমাকে ছাড়ো না। ছায়াটা এবার তার গলায় হাত দিল, কিন্তু সেই হাত ধোয়ার মতো। তবু করিম কবিরাজের শরীর মাটি থেকে উঠে গেল। তার চোখে আতঙ্ক। সে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমি তোমাদের উপকার করেছি, আমি শক্তি এনেছি। কিন্তু ছায়াটা গর্জে বলল, শক্তি বিনিময় চায় পূর্ণতা, আর তোমার লোভ অসম্পন্ন। তারপর আমরা এমন দৃশ্য দেখলাম যা জীবনেও ভুলব না। ছায়াটা ধীরে ধীরে করিম কবিরাজের শরীরের ভেতরে ঢুকে পড়ল। তার চিৎকার থেমে গেল, মোমবাতিগুলো একসাথে নিভে গেল, লাল আভা নিভে অন্ধকার নেমে এলো। কয়েক সেকেন্ড পর মাটিতে ধপ করে কিছু পড়ার শব্দ। টর্চের আলো ফেলতেই দেখি করিম কবিরাজ মাটিতে পড়ে আছে, চোখ ফাঁকা, শরীর নিস্তেজ, মুখে জমাট বাঁধা কালো ছাই। তার চারিপাশের বৃত্ত ভেঙে গেছে। শিশুটি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলো, কালো দাগ মিলিয়ে যাচ্ছে। গ্রামের লোকজন হতবাক। ইমাম সাহেব পড়া থামালেন না, যতক্ষণ না পুরো এলাকা নিস্তব্ধ হলো। তারপর আমরা করিম কবিরাজের দেহের কাছে গেলাম। সে আর নেই, তার চোখ খোলা, কিন্তু তাতে আর আগুন নেই, শুধু ফাঁকা শূন্যতা। পরদিন ভোরে তাকে দাফন করা হলো। কেউ কাঁদেনি, কেউ শোক করেনি, কারণ সবাই জানতো সে নিজের লোভের আগুনে নিজেই পড়েছে। তার বাড়ির পেছনের শ্মশান পরে পরিষ্কার করা হয়, বৃত্তের দাগ মুছে ফেলা হয়, কিন্তু মাটির রং পুরোপুরি আগের মতো হয়নি। আজও খালের ধারে গেলে একটা পোড়া গন্ধ টের পাওয়া যায়, কিন্তু আর লাল আলো ওঠে না। বাচ্চারা জানালায় কালো কাকু দেখে না। গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়। তবে একটা শিক্ষা সবার মনে গেঁথে যায়, অন্যায় শক্তির লোভ মানুষকে মানুষ রাখে না। চুক্তি যতই গোপন হোক, তার মূল্য একদিন দিতে হয়। আর যে আগুন দিয়ে অন্যকে ভয় দেখায়, সে আগুন একদিন নিজের ঘরেই জ্বলে ওঠে। এই ছিল ঘটনা। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকে সেই ভয়ঙ্কর কাহিনী। একজন কবিরাজের লোভ, অন্ধশক্তির চুক্তি, আর শেষ পর্যন্ত নিজের আগুনেই পুড়ে যাওয়ার গল্প। শক্তি যদি সঠিক পথে না ব্যবহার হয়, তাহলে তা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে ফিরে আসে। আজকের ঘটনাটা আমাদের সেই শিক্ষা দিয়েই শেষ হলো। আপনি কি ভাবছেন, করিম কবিরাজ কি শুরু থেকেই অন্ধকারের দিকে ঝুঁকেছিল, নাকি শক্তির লোভ তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি আপনার জীবনে এমন কোনো ভৌতিক রহস্যময় বা ব্যাখ্যা ব্যতীত ঘটনা ঘটে থাকে যা আজও আপনাকে তাড়া করে, তাহলে দেরি না করে আমাদেরকে লিখে পাঠান। আপনার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার অভিজ্ঞতা পাঠানোর ঠিকানা horrorstoryfm22@gmail.com। হয়তো পরের রাতের গল্পটা হবে আপনারই পাঠানো সত্য ঘটনা। এখন বিদায় নিচ্ছি। রাত গভীর হলে দরজা জানালা ভালো করে বন্ধ রাখবেন, কারণ অন্ধকার সবসময় বাহিরে থাকে না,
কখনো কখনো সে মানুষের ভেতরেই বাসা বাঁধে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নাম প্রকাশ করতে চাই না। আমি উপকূলের এলাকা থেকে লিখছি। ঘটনাটা আমার নিজের চোখে দেখা না, কিন্তু আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে শুনেছি। সে এখনো সমুদ্রে যায়, কিন্তু এই রাতের কথা বলতে গেলেই চুপ হয়ে যায়। অনেক জোরাজুরি করে যতটুকু বলেছে আমি ঠিক সেভাবে লিখে পাঠাচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটা বহু আগের আমাবস্যার রাত। আমার চাচাতো ভাই তখন নতুন না, অভিজ্ঞ জেলে। সে ছিল একটা মাঝারি ট্রলারে। মোট 5 জন মানুষ। মাঝি কাদের, সাদেক, রফিক, ছোটন আর সে নিজে। সন্ধ্যার পর ঘাট ছেড়ে তারা গভীর সমুদ্রে যায়। শুরুতে সব স্বাভাবিক ছিল। ইঞ্জিনের গর্জন, ঢেউয়ের শব্দ, দূরে দু একটা ট্রলারের আলো। কিন্তু রাত 12টার পর থেকেই নাকি সমুদ্রের আচরণ বদলাতে থাকে। ভাই বলেছিল, দেখেছ, আমাবস্যা হলেও সমুদ্র এত চুপ থাকে না। ঢেউ যেন কমে গেল, বাতাস থেমে গেল, আকাশে তারা দেখা যাচ্ছিল না। অদ্ভুত ভারী অন্ধকারে চারিপাশ। তারা ডেপ ফাইডার চালু রাখছিল। হঠাৎ সেটা সিগন্যাল অস্বাভাবিক হয়ে যায়। কারণ মাছের ঝাঁক হলে এরকম শব্দ হয়, কিন্তু তখন টানা ভারী গভীর সিগন্যাল বাজতে থাকে। মাঝি কাদের ভাবে বড় মাছের দল নিচে। সে বলে, জাল নামাও। জাল নামানো হয়। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে তারা বোঝে জাল ভারী না, বরং নিচে আটকে আছে, যেন কেউ ধরে রেখেছে। কাদের ইঞ্জিন বাড়ায়, ট্রলার সামান্য এগোয়, কিন্তু জাল ওঠে না। ঠিক তখন ট্রলারের চারিপাশে বুদবুদ উঠতে শুরু করে। এক জায়গায় না, পুরো চারিপাশে। ছোটন বলে, গ্যাস উঠছে নাকি? রফিক বলে, এই গভীরে গ্যাস? ঠিক কথা শেষ হবার আগেই ট্রলারের নিচ থেকে প্রচন্ড একটা ধাক্কা লাগে। সবাই পড়ে যায়। ইঞ্জিন 1 সেকেন্ড বন্ধ হয়ে আবার চালু হয়। তারপর হঠাৎ এমন নীরবতা যে ঢেউয়ের শব্দও শোনা যায় না। আমার ভাই বলেছিল, ভাই, ওই নীরবতাই বেশি ভয়ঙ্কর ছিল। ঠিক তখন সে পানির নিচে সবুজ ভাব আলো দেখতে পায়। প্রথমে ভাবে প্ল্যান কটন, কিন্তু আলোটা স্থির না, উপরে উঠছে, যেন নিচ থেকে কিছু উঠছে। কিছু সেকেন্ড পর পানির উপর গোল কালচে একটা জিনিস ভেসে ওঠে, দূর থেকে কাঠের গুঁড়ির মতো। কিন্তু তারপর দেখা যায় ওটার উপর দুটো জ্বলন্ত চোখের মতো আলো। চোখগুলো সরাসরি ট্রলারের দিকে তাকানো। ভাই বলেছিল, ওই চোখের দিকে তাকালেই মনে হয় মাথার ভেতর ঢুকে যাচ্ছে। কেউ চিৎকার করতে পারেনি, শুধু সাদেক খুব আস্তে বিসমিল্লাহ পড়ছিল। তখন সমুদ্রের ভেতর থেকে গভীর গুঞ্জন ওঠে, যেন পানি কথা বলছে। ট্রলার তখন ধীরে ধীরে ঘুরতে শুরু করে, চারিপাশের পানি বৃত্ত বানায়। মাঝখানে অস্বাভাবিক শান্ত কালো জায়গা। সেই কালচে অবয়ব আরো উপরে উঠতে থাকে। আর ভাই বলেছিল, এটা মাছ না, এটা আমরা আগে কোনো দিন দেখিনি। জাল তখনও নিচে আটকে। মাঝি কাদের চিৎকার করে বলে জাল কাটতে, কিন্তু দা দিয়ে জাল কাটার আগেই আবার ট্রলারের নিচে ধাক্কা। আর ঠিক তখনই ট্রলারের চারিপাশে অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। সমুদ্রের মাঝখানে এমন ঠান্ডা যেন বরফের জায়গায় দাঁড়িয়ে আছি। ভাই বলেছিল, আমরা বুঝেছিলাম, এটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু তখন আমার পেছনে ফেরার সুযোগও ছিল না, কারণ ট্রলার যেন নিজের ইচ্ছায় ওই কালো বৃত্তের ভেতরে ঢুকে যাচ্ছিল। আর সেই চোখ দুটো একটুও পলক ফেলছিল না। এরপর যা ঘটছে, ভাই বলেছিল, ওটা জীবনে ভুলতে পারেনি। ভাই, আগের জায়গা থেকে বলছি, ট্রলার তখন কালো বৃত্তের ভেতরে ঢুকে গেছে। ইঞ্জিন চলছে, কিন্তু মনে হচ্ছিল সামনে এগোচ্ছে না। চারিপাশে পানি ঘুরছে। মাঝখানে যেখানে তারা দাঁড়িয়ে, সেখানে অস্বাভাবিক শান্ত কালো স্তর। সেই গোল কালচে অবয়ব ধীরে ধীরে আরো উপরে উঠতে লাগলো। আমার চাচাতো ভাই বলেছিল, ভাই, ওই জিনিসটা পুরো মাছও না, পুরো মানুষও না, আকারে বড় ড্রামের মতো, কিন্তু নিচের দিকটা পানির সাথে মিশেছিল। চোখ দুটো সবুজাভাব আলো ছড়াচ্ছিল, কিন্তু আলো বাহিরে না, ভেতরের দিকে টানছিল। মাঝি কাদের চিৎকার করে বলে, জাল কাট, কাট। সাদেক দা হাতে নিয়ে জাল কাটতে যায়, কিন্তু দা যেন ভারী হয়ে যায়, হাত উঠতে কষ্ট। তখনই সমুদ্রের ভেতর থেকে গভীর গর্জনের মতো শব্দ ওঠে। শব্দটা কানে না, বুকের ভেতর লাগে।
ট্রলারের লোহার গায়ে কম্পন শুরু হয়। রফিক বলে ওঠে, নিচে কিছু লাগছে। ঠিক তখন ট্রলারের ডান পাশ থেকে হঠাৎ নিচে বসে যায়, যেন বিশাল কিছু নিচ থেকে ঠেলে ধরেছে। রিয়াজ কাঁদতে শুরু করে, বলে, আমরা শেষ। আমার ভাই বলেছিল, ভাই ও সময় কারো মাথায় বুদ্ধি আসছিল না, কিন্তু মাঝি তাদের তখন স্টাইং শক্ত করে ধরে ইঞ্জিন পুরো বাড়ায়। ইঞ্জিনের গর্জন বাড়তেই হঠাৎ আলোটা একবার তীব্র হয়ে ওঠে। সেই কালো অবয়ব ট্রলারের দিকে একটু ঝুঁকে আসে। তখন তারা স্পষ্ট দেখে ওটার গায়ে অসংখ্য দাগ, যেন শামুকের খোলের মতো শক্ত আবরণ, কিন্তু মাঝখানে ফাঁক ফোকর দিয়ে আলো জ্বলছে। আর চোখ দুটো এখন অনেক কাছে। সাদিক দাঁতিয়ে চাল কেটে ফেলে, কাটা চাল নিচে ডুবে যায়, আর সঙ্গে সঙ্গে ট্রলার এক ঝাঁকুনিতে সামনের দিকে ছুটে ওঠে। কিন্তু মুক্তি মেলে না, কারণ ট্রলারের পেছন থেকে আবার ধাক্কা, এবার এত জোরে যে রফিক প্রায় পানিতে পড়ে যাচ্ছিল। আমার ভাই বলছিল, আমরা ভেবেছিলাম নিচে বিশাল কিছু পাক খাচ্ছে। তখন ছোটন কোরআনের আয়াত পড়তে শুরু করে। শব্দ কাঁপছিল, কিন্তু থামেনি। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের গুঞ্জন বদলে যায়, গর্জনের মধ্যে যেন ফিস ফিস মিশে যায়। ট্রলারের চারিপাশের বুদবুদ আরো বাড়ে, পানি উঠছে যেন। কালো অবয়বটা ধীরে ধীরে ট্রলারের সমান্তরালে উঠে আসে, চোখ দুটো এখন ডেকের সমান উচ্চতায়। আর তখন তারা দেখে ওটার পেছনে আরো কয়েকটা ছোট আলো, যেন আরো কিছু নিচে আছে। আমার ভাই বলেছিল, এটা একা না। কাদের চিৎকার করে বলে, পুরো স্পিড। ইঞ্জিন কাঁপতে থাকে। হঠাৎ আকাশের দূরে বিদ্যুতের মতো সাদা আলো ঝলকায়, কিন্তু বজ্র নেই। সেই আলো পড়তেই কালো অবয়বটা এক মুহূর্ত থামে, চোখের আলো কেঁপে ওঠে। আর ঠিক তখন ট্রলার কালো বৃত্তের কিনারা ছুঁয়ে বের হয়ে যায়। চারিপাশে পানি আবার স্বাভাবিক ঢেউয়ে ফিরে আসে। বুদবুদ থামে, গুঞ্জন থামে, কিন্তু পেছনে তাকিয়ে তারা যা দেখে সেটা আরো ভয়ঙ্কর। কারণ যেখানে কালো বৃত্ত ছিল, সেখানে এখন সমুদ্র একদম সমান, যেন কিছুই ঘটেনি। আর কাটা জালের জায়গায় সোনার মেশিনে কোনো সিগন্যাল নেই। আমার ভাই বলেছিল, ভাই ওই রাতের পর আমরা আর ওদিকের গভীর পানিতে যাইনি। কিন্তু গল্প তখনও শেষ না, কারণ তারা যখন ভোরে ঘাটে ফেরে, ট্রলারের নিচের লোহার অংশে বিশাল আঁচড়ের দাগ দেখা যায়, যেন বিশাল নখ দিয়ে কেউ টেনে ধরেছে। আর ডেকের কোণে জমেছিল অদ্ভুত কালচে কাদার মতো কিছু, যা নাকি শুকায় না যতই ধোয়া হোক। এরপর যা ঘটছে, ভাই বলেছিল, ওটাই আসল ভয়। কারণ তারা শুধু সমুদ্রের কিছু দেখেনি, কিছু সঙ্গে নিয়েও ফিরছে। ভাই আগের জায়গা থেকে বলছি, ট্রলার ভোরে ঘাটে ফেরার পর সবাই প্রথমে বেঁচে ফেরার আনন্দই ছিল, কিন্তু যখন সূর্যের আলোয় ট্রলারটা ভালো করে দেখা হলো, তখন ভয়টা আসল রূপ নেয়। ট্রলারের নিচের লোহার বডিতে লম্বা বাঁকা আঁচড়ের দাগ, এমন দাগ মানুষ বা নোঙ্গর দিয়ে দেওয়া হয় না, যেন বিশাল কিছু নিচ থেকে নখ দিয়ে টেনে দিয়েছে। মাঝি কাদের চুপচাপ ছিল, সে শুধু বলছিল, এ দাগ সমুদ্রের ছিল না। আরো ভয়ঙ্কর ছিল ডেকের কোণে জমে থাকা কালচে আঠালো কাদা। তারা যতই পানি দিয়ে ধুচ্ছে, সেটা পুরো উঠছে না। গন্ধ অদ্ভুত, নোনা না, পচা না, বরং যেন গভীর কুয়োর ভেজা দেওয়ালের মতো। সাদেক মজা করে বলেছিল, গভীরে কিছু লাগছে, কিন্তু তার হাসিতে ভয় ছিল। সেদিন তারা মাছও ঠিক মতো পায়নি, জাল কেটে ফেলায় অনেক ক্ষতি। তারপরও কাদের সিদ্ধান্ত নেয় কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার যাবে, কারণ সমুদ্রই তাদের পেটের ভাত। কিন্তু সেই রাতের পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। ট্রলার ঘাটে বাঁধা, কিন্তু মাঝরাতে নাকি নিজে নিজে তুলতে থাকে। যদিও পানি শান্ত, পাহারাদার একবার দেখে ট্রলারের নিচে অদ্ভুত সবুজাভাব আলো জ্বলছে। কাছে যেতেই আলো মিলিয়ে যায়। রিয়াজ প্রথমে অসুস্থ হয়, সে রাতে ঘুমোতে পারে না। বলে, পানির নিচে চোখ দেখি, তার শরীর গরম, কিন্তু হাত পা ঠান্ডা। এক রাতে সে চিৎকার করে বলে ওঠে, ওরা একা না। সবাই ভয় পায়। রফিক বলে, চুপ করো, কিন্তু রিয়াজ কাঁদতে কাঁদতে বলে, ওইটা আমাদের ছাড়ে নাই। কয়েকদিন পর ছোটন স্বীকার করে, ট্রলার থেকে যে কালচে কাদা উঠছিল, সে নাকি কৌতূহল করে একটু শুকনো অংশ পলিথিনে ভরে বাড়ি নিয়ে গেছিল। সবাই তাকে গালাগাল করে। ছোটন বলে, ফেলেছি তো, কিন্তু সে কোথায় ফেলেছে মনে করতে পারছে না। তখন কাদেরের মুখ শুকিয়ে যায়। সে বলে, আমরা সমুদ্রে শুধু দেখিনি, কিছু টানছি। রাতে ট্রলারের কাছ থেকে অদ্ভুত টুপটাপ শব্দ শোনা যায়, যেন ভেজা কিছু ডেকে পড়ছে। পাহারাদার বলে, পানি না,
অন্য কিছু। একদিন সকালে দেখা গেল ট্রলারের ডেক ভেজা, অথচ সারা রাত বৃষ্টি হয়নি, আর সেই কালচে দাগ আরো ছড়িয়ে গেছে। মাঝি কাদের তখন সিদ্ধান্ত নেয় হুজুর ডাকা হবে। হুজুর এসে দোয়া পড়ে ফু দেয়, কিন্তু সে ট্রলারের নিচে তাকিয়ে অনেকক্ষণ চুপ থাকে। তারপর বলে, গভীরের জিনিস গভীরেই ভালো। এই কথাটা শুনে সবাই কেঁপে ওঠে, কারণ তারা বুঝে গেছে সমুদ্রের নিচে যা দেখছে সেটা শুধু বড় মাছ না। আর যেদিন হুজুর চলে যায় সেদিন রাতে ট্রলারের ইঞ্জিন নিজে নিজে স্টার্ট নিতে চেষ্টা করে। ব্যাটারি অফ, তবে স্টার্টের শব্দ। কাদের নিচে গিয়ে দেখে ইঞ্জিন ঠান্ডা, কিন্তু ভেতর থেকে যেন কেউ ঘোরাচ্ছে। রিয়াজ তখন এক কোণে বসে শুধু বলে যাচ্ছিল, ওরা উঠতে চায়। ভাই, এখানেই শেষ না, কারণ কয়েকদিন পর তারা আবার সমুদ্রে যেতে বাধ্য হয়। আর ওই দ্বিতীয় যাত্রাটাই ছিল আসল বিপদ। ভাই, আগের জায়গা থেকেই বলছি, অনেক ভয়, ঝামেলা, দোয়া দরুদ সবকিছুর পরেও তারা আবার সমুদ্রে যেতে বাধ্য হয়, কারণ পেটের বড় দায়। ট্রলার কয়েকদিন ঘাটে বেঁধে রাখলে ক্ষতি। মাঝি কাদের বলেছিল, আমরা ওই জায়গায় যাব না, অন্যদিকে মাছ ধরব। সবাই রাজি হয়, কিন্তু ভেতরের ভয় কেউ প্রকাশ করে না। দ্বিতীয় যাত্রার রাতেও সমুদ্র প্রথমে স্বাভাবিক ছিল, আকাশে তারা ছিল, বাতাসও ছিল, সবাই একটু স্বস্তি পায়। জাল ফেলা হয় অন্যদিকে। প্রথম 1-1.5 ঘন্টা ভালো মাছ ওঠে, রিয়াজ একটু স্বাভাবিক আচরণ করে, কিন্তু রাত যত গভীর হয় হঠাৎ ইঞ্জিনের শব্দে অদ্ভুত কাঁপুনি শুরু হয়, যেন নিচ থেকে কিছু ধীরে ধীরে ট্রলারের তলায় ঘুষছে। তাদের নিচে তাকিয়ে দেখে পানি স্বাভাবিক, কিন্তু সোনার মেশিন আবার টানা সিগন্যাল দিতে শুরু করে। এবার তারা জাল তুলেই নিতে চায়, ঠিক তখন ট্রলারের চারপাশে ছোট ছোট ঢেউ একসাথে ঘুরতে থাকে। আগের মতো বিশাল বৃত্ত না, কিন্তু ছড়িয়ে থাকা ঘূর্ণি। ছোটন বলে, ওই দিক থেকে আইতাছে। রফিক পেছনে তাকিয়ে জমে যায় দূরে, প্রায় 100 গজ দূরে। পানির উপর আবার সবুজাভাব আলো ফুটে ওঠে, কিন্তু এবার একটা না, তিনটা আলাদা বিন্দু একসাথে ওঠানামা করছে। রিয়াজ কাপা গলায় বলে, ওরা একা না বলেছিলাম। কাদের চিৎকার করে, ইঞ্জিন ফুল, ট্রলার সামনে ছুটতে চায়, কিন্তু গতি কম, যেন পেছন থেকে ভারী কিছু ধরে আছে। তখন হঠাৎ ট্রলারের পেছনের অংশ নিচে টেনে নামানো হয়, সবাই প্রায় পড়ে যায়। সাদেক চেঁচিয়ে বলে, কিছু ধরেছে। তারা দা লাঠি যা আছে নিয়ে টেকের পেছনে আঘাত করতে থাকে, কিন্তু তারা কিছু স্পর্শ করতে পারে না, শুধু পানি খোলা হয়ে উঠছে। সবুজ আলো তিনটা এবার কাছাকাছি আসে, আর তাদের মাঝখানে অন্ধকার ঘন হয়। ভাই বলছিল, আমরা স্পষ্ট বুঝছিলাম এইবার ছাড়বে না। ঠিক তখন আকাশে অদ্ভুত সাদা ঝলকানি, বজ্রপাতের মতো, কিন্তু শব্দ ছাড়া। সেই আলো পড়তেই পানির সবুজ আভা 1 সেকেন্ডের জন্য নিভে যায়। ট্রলারের ঝাঁকুনিতে মুক্ত হয়, ইঞ্জিন পুরো স্পিডে ছুটে ওঠে। কয়েক মিনিট তারা পেছনে তাকায় না, শুধু এগোয়। প্রায় আধা ঘন্টা পর যখন সাহস করে পেছনে তাকায়, তখন সমুদ্র একদম শান্ত, কোনো আলো নেই, কোনো বুদবুদ নেই, কিন্তু ডেকের পেছনে আবার সেই কালচে আঠালো দাগ, এবার আগের চেয়ে বেশি। আর রিয়াজের হাত কাঁপছে। সে বলছে, ওরা উপরে আসতে চায় আমাদের সাথে। ভাই বলছিল, ও সময় আমরা বুঝেছিলাম, শুধু দেখা না, ওরা টানছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা তখনও বাকি ছিল, কারণ যখন তারা ভোরে ঘাটে ফিরে ট্রলার বেঁধে নামে, তখন তারা দেখে 5 জন গেছিল, কিন্তু রফিকের চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। সে নাকি পুরো পথ একটা কথাও বলেনি, আর ঘাটে পা রাখার পর সে শুধু একটা কথাই বলেছিল, নিচে জায়গা কম হয়ে গেছে। এরপর যা ঘটেছিল, ভাই বলেছিল সেটা তাদের জীবনটাই বদলে দেয়। ভাই, আগের জায়গাটা থেকে বলছি। ঘাটে ফেরার পর রফিকের আচরণ আগে বদলে যায়। সে আগের মতো কথা বলে না, সারাক্ষণ চুপচাপ বসে থাকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু তাকিয়ে থাকে, যেন চিনতেই পারছে না। মাঝি কাদের ভাবলো ভয় পেয়েছে, সময় গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন রাতেই রফিকের বাড়ি থেকে খবর আসে, সে নাকি মাঝরাতে ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে গেছে। পরিবারের লোক ধরে এনে জিজ্ঞাসা করলো, সে শুধু বলল, ডাকছে। কারা ডাকছে জিজ্ঞাসা করলে বলে, নিচে জায়গা কম, ওরা উঠবে। এই কথাটা শুনে কাদেরের বুক ঠান্ডা হয়ে যায়, কারণ সমুদ্রে ফেরার সময় রফিকও একই কথা বলেছিল। পরদিন সকালেই রফিকের জ্বর আসে, শরীর গরম, কিন্তু ত্বক বরফের মতো ঠান্ডা। ডাক্তার দেখে কিছু বুঝতে পারে না। রফিক মাঝে মধ্যে কাঁপতে কাঁপতে বলে, পানি দিও না, পানি বাড়ছে, অথচ ঘর শুকনো।
এক রাতে রফিক চিৎকার করে উঠে বসে বলে, ওরা তলায় আটকা, জাল কাটছিস কেন? তার চোখের পানি সবুজাভাব আভা নেয় এক মুহূর্তের জন্য। আমার ভাই বলছিল, আমি নিজের চোখে দেখেছি। সেই দিনই সবাই বুঝে যায় শুধু ট্রলারেই কিছু লেগে আসেনি, কিছু যেন তাদের একজনের ভেতর ঢুকে গেছে। হুজুর আবার ডাকা হয়। হুজুর এসে রফিকের মাথায় হাত রেখে দোয়া পড়েন। কিছুক্ষণ পর হুজুরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি আসতে বলেন, গভীরের জিনিসের নাম উচ্চারণ না করা ভালো। তারপর কাদেরকে আলাদা ডেকে বলেন, যেখানে দেখেছ সেখানে আর যেও না, আর যা এনেছ ফেলে দাও। কাদের শপথ করে বলে, আমরা কিছু আনিনি। কিন্তু হুজুর ডেকের কালচে দাগের কথা জানতেন না, তবু তিনি বললেন, লেগে আছে। সেই রাতেই ট্রলারের দড়ি নিজে নিজে ছিঁড়ে যায়। ট্রলার ঘাট থেকে আলগা হয়ে ধীরে ধীরে স্রোতের দিকে এগোয়। পাহারাদার দৌড়ে গিয়ে ধরে, অথচ বাতাস ছিল না। সবাই মিলে আবার বেঁধে রাখে। রফিকের অবস্থা খারাপ হতে থাকে। সে মাঝে মাঝে পানির দিকে তাকিয়ে হাসে, বলে, ওরা উঠবে। এক ভোরে রফিক হঠাৎ ঘর থেকে বের হয়ে দৌড়ে ঘাটের দিকে যায়। পরিবার আর কয়েকজন জেলে পেছনে দৌড়ায়। রফিক ঘাটের কিনারায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে, আসছে। ঠিক তখন ঘাটের নিচের পানি এক মুহূর্তের জন্য সবুজ হয়ে ওঠে। উপস্থিত কয়েকজন সেটা দেখছিল। কাদের নিচে বলেছিল, আমি দেখেছি। পানি আবার স্বাভাবিক হয়, কিন্তু রফিক হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর কয়েকদিন সে অচেতন, জেগে উঠে কিছু মনে করতে পারে না। কিন্তু ট্রলারের নিচের আঁচড়ের দাগ আরো গাঢ় হয়, আর কালচে দাগ ডেক থেকে পুরোপুরি উঠানো যায় না। ভাই বলেছিল, আমরা বুঝেছিলাম ওই রাত শেষ না, সমুদ্র আমাদের চিহ্ন রেখে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখন কেউ জানতো না। কারণ কয়েকদিন পর যখন তারা সাহস করে ট্রলারের নিচে ডুবুরি নামায় আঁচড় পরীক্ষা করতে, তখন ডুবুরি উঠে এসে কাঁপতে কাঁপতে একটা কথাই বলেছিল, নিচে শুধু দাগ না, কিছু নড়ছে। ভাই, আগের জায়গা থেকেই বলছি, ডুবুরি লোকটা উঠে এসে যে কথাটা বলেছিল, নিচে শুধু দাগ না, কিছু নড়ছে, ওই কথার পর থেকে কেউ আর সহজে কথা বলতে পারছিল না। ডুবুরির শরীর কাঁপছিল, ঠোঁট নীল হয়ে গেছে। তাকে কম্বল জড়িয়ে বসানো হলো। জিজ্ঞাসা করলে সে প্রথমে কিছুই বলছিল না, পরে অনেক জোরাজুরিতে বলল, ট্রলারের তলায় আঁচড় আছে ঠিকই, কিন্তু দাগের ভেতর যেন কাদার মতো কিছু ঢুকে আছে, আর ওই কাদা নড়ছে। কাদের বলল, মাছ না? ডুবুরি মাথা নাড়ল, বলল, মাছ হলে পালাইতো, এইটা লেগে আছে। সবাই নিচে তাকিয়ে থাকে, কিন্তু পানি শান্ত। তখনই ডুবুরি আস্তে করে আর একটার কথা বলে, নিচে অন্ধকারের ভেতর দুইটা আলো দেখেছি। এই কথায় সবার বুকের ভেতর বরফ ঢুকে যায়, কারণ তারা জানে ওই আলো কেমন। কাদের সিদ্ধান্ত নেয় ট্রলার শুকনো ডেকে তোলা হবে। অনেক খরচ, কিন্তু আর উপায় নেই। ট্রলার টেনে তুলে যখন নিচটা পুরো দেখা হলো, তখন আঁচড়ের দাগ স্পষ্ট, লম্বা বাঁকা, যেন বিশাল নখ। আর আঁচড়ের ফাঁকে কালচে জমাট কিছু আটকে আছে, পানি দিয়ে ধুলে উঠছে না। একজন লোহার স্ক্যাপার দিয়ে ঘষতে গেল, ঠিক তখন সেই কালচে জমাট অংশটা নরম হয়ে উঠল, যেন ভেজা মাটি। লোকটা ভয় পেয়ে হাত সরিয়ে নেয়। সবাই একে অপরের দিকে তাকায়। হঠাৎ খুব হালকা গুঞ্জনের মতো শব্দ আসে। আশেপাশে কেউ বুঝতে পারে না শব্দটা কোথা থেকে, কিন্তু রিয়াজ কানে হাত দিয়ে বসে পড়ে, বলে, শুনছেন না, ডাকছে। তার চোখ বড় বড়। রফিক তখনও দুর্বল, কিন্তু ডেকের পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, নিচে জায়গা কম। ঠিক তখন শুকনো ডেকের নিচে জমে থাকা পানিতে ছোট ছোট বুদবুদ উঠতে থাকে। সবাই পিছিয়ে যায়। গুঞ্জন বাড়ে না, বরং একটানা গভীর সুরে থাকে। কাদের চিৎকার করে বলে, ঘষা বন্ধ কর। স্ক্যাপার নামিয়ে রাখা হয়। কালচে অংশটা আবার শক্ত হয়ে যায়। গুঞ্জন থেমে যায়। সেদিনের পর কেউ আর ট্রলারের নিচে হাত দেয়নি। কি ভাবছেন সমস্যা এখানেই শেষ? না, সমস্যা এখানেই শেষ না, আরো বেশ কিছুটা বাকি আছে। কারণ রাত হলেই ট্রলারের চারিপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে। আর যেদিন চাঁদহীন রাত, সেদিন ডেকের নিচে জমে থাকা পানিতে হালকা সবুজ আভা দেখা যায়। কয়েকজন শ্রমিক কাজ ছেড়ে দেয়। তারা বলে, এই ট্রলারে কিছু আছে। কাদের দিশেহারা হয়ে পড়ে। ট্রলার বিক্রি করবে ভাবলেও ক্রেতা আসে না। খবর ছড়িয়ে পড়েছে। রফিকের অবস্থা আবার খারাপ হয়। সে এক রাতে কাদেরকে বলে, ওরা উঠতে পারছে না, তাই আমাদের লাগছে। কাদের জিজ্ঞাসা করে, কেন? রফিক কিছু বলে, আমরা জাল কাটছি। এই কথাটা সবাইকে চুপ করিয়ে দেয়, কারণ ওই রাতেই তারা জাল কেটেছিল, যেন নিজের কিছুর হাত ছাড়াতে।
তারপর যা ঘটেছিল ভাই বলেছিল ওটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। কারণ তারা ঠিক করেছিল একবার শেষের মতোই ওই জায়গায় যাবে, জাল নিয়ে না, দোয়া নিয়ে। কিন্তু সমুদ্রের গভীর যা তা কি এত সহজে মানে? ভাই, এখান থেকেই শেষ অংশটা বলছি। কাদেররা যখন ঠিক করলো শেষবারের মতো সমুদ্রে যাবে, তখন তাদের উদ্দেশ্য মাছ ধরা না। তারা বলেছিল যেখানে শুরু সেখানেই শেষ। ট্রলার মেরামত করা হলো না পুরোপুরি, শুধু ইঞ্জিন ঠিক করা হলো। কালচে দাগ আর আঁচড় যেমন ছিল তেমনই রইল। এক আমাবস্যার রাতেই তারা রওনা দিল। কাদের, সাদেক আর আমার চাচাতো ভাই রফিককে নেয়নি, সে তখনও দুর্বল। ট্রলারে দোয়া পড়া হলো, ফু দেওয়া হলো, কিন্তু কাদের বলেছিল ভয় লইয়া গেলে চলবে না। গভীর সমুদ্রে গিয়ে তারা ঠিক সেই জায়গায় খুঁজতে লাগলো যেখানে প্রথম বৃত্ত দেখেছিল। সোনার মেশিন একসময় টানা সিগন্যাল দিতে শুরু করে। কাদের ইঞ্জিন বন্ধ করে দেয়। সমুদ্র শান্ত, আকাশ কালো। কয়েক সেকেন্ড পর ট্রলারের চারিপাশে পানি আবার ঘুরতে থাকে। এবার ভয় কম, বরং এক ধরনের স্থিরতা। সবুজ আলো ধীরে ধীরে ওঠে, প্রথমে এক, তারপর দুই, তারপর তিন। কিন্তু একবার মাঝখানে বিশাল কালো অবয়ব পুরো উপরে ওঠে না, শুধু পানির নিচে বিশাল ছায়া দেখা যায়। গুঞ্জন শোনা যায়, গভীর ভারী। কাদের দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমরা জাল কাটছি নিজেরে বাঁচাইতে, লোভে না। তার গলা কাঁপছিল, কিন্তু সে থামেনি। সাদেক আয়াত পড়তে থাকে। আমার ভাই বলেছিল, ভাই, ওই সময় মনে হচ্ছিল সমুদ্র শুনছে। হঠাৎ কাদেরের নিচের কালচে দাগ গরম হয়ে ওঠে। ডেকের ভেতর থেকে যেন কাঁপুনি আসে। সবুজ আলো একবার তীব্র হয়, তারপর গুঞ্জনের সুর বদলে যায়। রাগ না, বরং ভারী দীর্ঘশ্বাসের মতো। পানির বৃত্ত ধীরে ধীরে থেমে যায়, ছায়া সরে যেতে থাকে, চোখের আলো একে একে নিভে যায়। কয়েক সেকেন্ড পর সমুদ্র আবার স্বাভাবিক ঢেউয়ে ফিরে আসে। কোনো বুদবুদ নেই, কোনো টান নেই। ট্রলারের নিচে আর কোনো কম্পন নেই। কাদের কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর ইঞ্জিন চালু করে। ফেরার পথে তারা পেছনে তাকায়নি। ভোরে ঘাটে ফিরে ট্রলার বেঁধে যখন নামলো, তখন তারা প্রথমে নিচে তাকায়। কালচে দাগ শুকিয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু আর নড়ছে না। আঁচড়ের ভেতরের কালো অংশ ধূসর হয়ে গেছে, যেন শুকনো শামুকের খোল। রফিকের অবস্থাও ধীরে ধীরে ভালো হতে থাকে। সে আর নিচে জায়গা কম বলে না। রিয়াজের দুঃস্বপ্ন কমে যায়। কয়েক সপ্তাহ পর ট্রলার আবার সমুদ্রে যায়, কিন্তু সেই গভীর জায়গায় আর কখনো না। ভাই বলেছিল, ভাই, আমরা বুঝেছিলাম সমুদ্রের নিচে যা আছে তা আমরা বুঝবো না, শুধু সম্মান করব। আজও তারা সমুদ্রে যায়, কিন্তু ওই দিক এড়িয়ে চলে। ট্রলারের আঁচড়ের দাগ এখনো আছে, মুছে যায়নি। তারা সেটা মুছেও না, কারণ ওই দাগ তাদের মনে করিয়ে দেয় সব মাছ জালে ওঠে না। কিছু জিনিস জাল কেটে দেয়, আর কিছু জিনিসকে ছেড়ে দিতে হয়, না হলে সে ছাড়ে না। ভাই শেষবার বলেছিল, ওই রাতের পর আমরা বুঝেছি গভীরের জিনিস গভীরেই ভালো। এই ছিল সমুদ্রের গভীরে সেই রাতের ঘটনা। 5 জন জেলে গিয়েছিল মাছ ধরতে, ফিরেছিল 4 জনের মতো স্বাভাবিক, কিন্তু ভেতরে সবাই বদলে গেছিল। সমুদ্র শুধু পানি না, তার নিচে অন্ধকার আছে, আর সেই অন্ধকার সব সময় খালি থাকে না। সব জিনিস জালে তোলা যায় না, কিছু জিনিস জাল কাটিয়ে দেয়। কিছু শক্তি আছে, অবহেলা থাকলে শাস্তি আসে। সমুদ্রেরও নিয়ম আছে, গভীরেরও সীমানা আছে। ওরা ফিরে এসে শিখেছিল গভীরকে চ্যালেঞ্জ না করে সম্মান করতে হয়। আর যে রাতের আঁচড় ট্রলারের গায়ে আছে, সেটা আজও মুছে যায়নি, কারণ কিছু দাগ মুছে ফেলার জন্য না, মনে রাখার জন্য। আপনি কি কখনো সমুদ্রে, নদীতে, বিলে অথবা এমন কোনো জায়গায় কিছু দেখেছেন যার ব্যাখ্যা আজও পাননি? আপনার সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদেরকে পাঠাতে হলে আপনাকে যেটা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে একটা মেল পাবেন। সেই মেলে আপনারা আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে পারবেন। এমনও হতে পারে পরবর্তী এপিসোডে আপনার ঘটনা দিয়ে আমরা শুরু করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো এই ছিল আমাদের আজকের ঘটনাটা সত্যি অনেক ভালো লেগেছে। এবং সেই সাথে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী আরো একটি দুর্দান্ত ঘটনায়। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ আমরা চলে যাব একটি মেলে। তো চলুন আর কথা না বাড়িয়ে
আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটা একজন ছেলের, নাম ধরা যাক রিয়ান। বয়স মাত্র 18, একদম সাধারণ কলেজ স্টুডেন্ট, একটু চুপচাপ স্বভাবের। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল ওর স্বপ্নগুলো খুব বাস্তব মনে হতো, এমন বাস্তব যেন সত্যিই সেখানে গিয়ে ঘুরে এসেছে। প্রথম ঘটনাটা খুব ছোট ছিল। এক রাতে রিয়ান স্বপ্নে দেখল তাদের পাড়ার মোড়ের বড় আম গাছটা ভেঙে পড়েছে। গাছের নিচে একটা মোটরসাইকেল চাপা পড়ে আছে। সে খুব পরিষ্কার দেখল, মোটরসাইকেলের নাম্বার প্লেট পর্যন্ত। সকালে উঠে সে ব্যাপারটা ভুলে যায়। দুপুরের দিকে হঠাৎ পাড়ায় হইচই, ঝড় উঠেছিল। সেই আম গাছটা সত্যিই ভেঙে পড়েছে, নিচে একটা মোটরসাইকেল চাপা। রিয়ান ছুটে গিয়ে দেখে নম্বর প্লেটটা ঠিক সেটাই যা সে স্বপ্নে দেখেছিল। ও শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভেবেছিল কাকতালীয়। দ্বিতীয় ঘটনা আরো অদ্ভুত। সে স্বপ্ন দেখল তার ক্লাসের এক বন্ধু সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। সিঁড়ির লোহার রেলিং ভেঙে গেছে, বন্ধুর ডান হাত ভেঙে রক্ত পড়ছে। পরদিন কলেজে গিয়ে রিয়ান বন্ধুকে সাবধানে থাকতে বলেছিল। বন্ধু হেসে উড়িয়ে দেয়। 3 ঘন্টা পর কলেজের খবর, সিঁড়ির রেলিং ভেঙে পড়েছে, সেই বন্ধুর হাত ভেঙেছে। একই জায়গা, একইভাবে। রিয়ানের বুকের ভেতর চাপা আতঙ্ক জমতে শুরু করলো। এবার সে তার স্বপ্নগুলো লিখে রাখতে শুরু করলো। ডায়েরি বানালো, তারিখ লিখে স্বপ্নের বর্ণনা। কিন্তু তৃতীয় স্বপ্নটা ওর জীবন বদলে দিল। সে দেখল রাত, অন্ধকার রাস্তা, একটা কালো গাড়ি দ্রুত গতিতে যাচ্ছে। গাড়ির ভেতরে একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না। সামনে হঠাৎ একটা ছোট্ট বাচ্চা রাস্তা পার হতে গিয়ে পড়ে যায়। ব্রেকের শব্দ, চিৎকার, রক্ত। রিয়ানের ঘুম ভেঙে ঘামে ভিজে উঠল। ঘড়ির দিকে তাকালো, রাত 3:17। সে ভয়ে কাঁপছিল। সকালে খবর এলো রাত 3:20 তাদের এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা কালো গাড়ি এক বাচ্চাকে চাপা দিয়েছে। রিয়ান দৌড়ে গিয়ে জায়গাটা দেখে। ঠিক সেই রাস্তা, ঠিক সেই বাঁক। তার ডায়েরির বর্ণনার সঙ্গে একদম মিলে যাচ্ছে। এবার সে বুঝল এটা কাকতালীয় না। কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি, কারণ কয়েকদিন পর সে স্বপ্নে নিজের মৃত্যুর দৃশ্য দেখল। সে দেখল সে দাঁড়িয়ে আছে একটা ছাদের কিনারায়। তার পেছনে কেউ দাঁড়িয়ে, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা ঠেলা, সে পড়ে যাচ্ছে নিচে। ঘুম ভেঙে উঠে সে আয়নায় নিজের মুখ দেখল। তার মনে হচ্ছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু তার মাথার ভেতর একটা কণ্ঠ বাজল, সব স্বপ্ন সত্য হয় না, যেগুলো দেখানো হয় সেগুলো হয়। রিয়ান সেদিন থেকে ছাদে ওঠা বন্ধ করে দিল। কিন্তু 3 দিন পর তার মা বললেন, আজ সন্ধ্যায় ছাদে কাপড় নামিয়ে আনিস। রিয়ানের বুক ধক করে উঠল। সে না করতে চাইল, কিন্তু মা জোর করলেন। সন্ধ্যায় সে ছাদে উঠল। চারিদিকে হালকা অন্ধকার। হঠাৎ তার মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে আছে। তার বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঘুরল। আর ঠিক তখনই তার কানের কাছে ফিস ফিস, স্বপ্নটা শেষ করতে হবে। রিয়ানের বুকের ভেতরটা যেন থেমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো। না, কেউ নেই। ছাদের চারিপাশ ফাঁকা, শুধু কাপড়ের তারে ঝোলানো কাপড়গুলো বাতাসে নড়ছে। কিন্তু তার শরীর জানে কেউ ছিল। তার মনে পড়ে যায় স্বপ্নের দৃশ্যটা। সে ছাদের কিনারায় দাঁড়িয়ে, পেছনে একটা অস্পষ্ট অবয়ব, ঠেলা, পড়ে যাওয়া। সে এক পা পিছিয়ে নিল, নিজেকে বোঝাতে লাগলো, ভয় পাচ্ছি বলে এমন লাগছে। ঠিক তখনই তার মোবাইল ফোন ভাইব্রেট হতে শুরু করলো। স্ক্রিনে কোনো কল নেই, কিন্তু ওয়ালপেপার বদলে গেছে। স্ক্রিনে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে ছাদের কিনারায়, পেছনে একটা ছায়া। ছবিটা যেন এক্ষুনি তোলা। রিয়ান পেছনে ঘুরে তাকালো, কেউ নেই। সে ফোনটা বন্ধ করতে গেল। স্ক্রিনে হঠাৎ একটা লেখা ফুটে উঠল, তুমি দেখেছ, এবার বেছে নাও। তার হাত কাঁপতে লাগলো। নিচ থেকে মা ডাকছে, কাপড় আনলি? রিয়ান জোরে বলল, আসছি। সে দ্রুত কাপড়গুলো নামিয়ে ছাদের মাঝখানে দাঁড়ালো। কিন্তু হঠাৎ বাতাস থেমে গেল। চারিপাশ অস্বাভাবিক শান্ত। তার কানের ভেতর আবার সেই কণ্ঠ, যা দেখো তা ঘটেই যায়, কারণ তুমি তা দেখেছ।
রিয়ান হঠাৎ বুঝল তার স্বপ্নগুলো ভবিষ্যৎ না, তার স্বপ্নগুলো ভবিষ্যৎ তৈরি করছে। সে যা দেখে সেটাই বাস্তব হয়ে যায়। তার মাথা ঝিমঝিম করছে। যদি সে নিজের মৃত্যুর স্বপ্ন দেখে থাকে তাহলে সেটা কি ঘটবেই, নাকি সে সেটা বদলাতে পারবে? হঠাৎ তার মাথার ভেতর আরেকটা দৃশ্য ঝলসে উঠল। সে পড়ে যাচ্ছে, কিন্তু নিচে পড়ার আগে সে কারো হাত ধরে ফেলেছে। একটা মানুষের না, ঠান্ডা লম্বা আঙ্গুল। সে ঝাঁকুনি খেয়ে বাস্তবে ফিরে এলো। তার পেছনে হালকা পায়ের শব্দ, ধূপ ধূপ। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে ঘুরে দাঁড়ালো। এবার স্পষ্ট দেখল একটা অবয়ব, অন্ধকারের মতো, কিন্তু চোখ দুটো জ্বলছে। অবয়বটা বলল, তুমি আমার স্বপ্নদ্রষ্টা। রিয়ান কাপা গলায় বলল, তুমি কে?" অবয়বটা হেসে উঠল, আমি যা ঘটাতে চাই। তার বুকের ভেতর ঠান্ডা বরফের মতো অনুভূতি ছড়িয়ে পড়ল। তুমি যা দেখো আমি তা পূর্ণ করি। রিয়ান পিছিয়ে গেল। তাহলে তুমি আমাকে মেরে ফেলবে? অবয়বটা মাথা কাত করল। আমি কিছু করি না, তুমি দেখো আর বাস্তব বাধ্য হয়। নিচ থেকে মা আবার ডাকলেন, রিয়ান। অবয়বটা ফিসফিস করে বলল, এখনো সময় আছে, স্বপ্নটা বদলাও। রিয়ান চোখ বন্ধ করল। সে জোর করে কল্পনা করল সে ছাদের কিনারায় দাঁড়ায়নি, সে পড়ে যাচ্ছে না, বরং সে পিছিয়ে এসেছে, সে বেঁচে আছে। হঠাৎ তার শরীরের ভারসাম্য নড়ে উঠল। সে বুঝতে পারল সে আসলেই কিনারার খুব কাছে দাঁড়িয়েছিল, আর তার পেছনে কেউ হাত বাড়িয়ে দিয়েছিল। রিয়ান হঠাৎ ঝাটকা দিয়ে সামনে ঝুঁকে পড়ল। ঠিক সেই মুহূর্তে তার কাঁধের পেছন দিয়ে বরফ শীতল একটা স্পর্শ সরে গেল। সে ছাদের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ল। বুক ধরফর করছে। নিচ থেকে মা আবার ডাকলেন, কিরে, এত দেরি কেন? রিয়ান গলা সামলে বলল, আসছি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ছাদের চারিপাশ ফাঁকা, কিন্তু তার মোবাইল ফোন আবার ভাইব্রেট করলো। স্ক্রিনে নতুন একটা ছবি। এইবার ছবিতে সে ছাদের মাঝখানে বসে আছে, যেভাবে এখন বসেছিল। ছবির নিচে লেখা, তুমি বদলাতে শিখেছ। তার হাত ঠান্ডা হয়ে গেল। মানে সে স্বপ্নের পরিণতি বদলাতে পারে, নাকি এটা শুধু খেলা? সেই রাতেই সে আবার স্বপ্ন দেখল। সে একটা ঘরের ভেতরে দাঁড়িয়ে, দেওয়ালে অসংখ্য ছবি টাঙানো। প্রতিটা ছবিতে কোনো না কোনো দুর্ঘটনা, ভাঙা গাছ, পড়ে যাওয়া বন্ধু, অ্যাক্সিডেন্টের কালো গাড়ি, আর একটা ফাঁকা ফ্রেম। ফাঁকা ফ্রেমের নিচে লেখা, পরবর্তী। তার পেছনে আবার সেই অবয়ব দাঁড়িয়ে। রিয়ান জিজ্ঞাসা করল, তুমি না দেখলে আমি কিছুই না? রিয়ান জিজ্ঞাসা করল, তাহলে কেন আমি? অবয়বটা বলল, কারণ তুমি বিশ্বাস করো। আমি তো চাই না এসব হোক, তবু তুমি দেখো, আর যতবার দেখো বাস্তব পথ খুঁজে পায়। হঠাৎ ফাঁকা ফ্রেমের ভেতরে ছবি ফুটে উঠল। একটা হাসপাতালের বিছানা, যেখানে শুয়ে আছে তার মা। রিয়ানের বুক চিরে গেল। সে চিৎকার করে উঠল, না! ঘুম ভেঙে গেল। সে হাঁপাচ্ছে। ঘড়িতে রাত ৩:১৭। এবার সেই সময়। সে দৌড়ে মায়ের ঘরে গেল। মা ঘুমোচ্ছেন, সব ঠিক, কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন, যদি সে এখনই সেই স্বপ্ন লিখে রাখে তাহলে কি সেটা ঘটবে? নাকি যদি সে জোর করে অন্য কিছু কল্পনা করে তাহলে ভবিষ্যৎ বদলাবে? সে ডায়েরি খুলল, কিন্তু কলম ধরতেই তার হাত কাঁপছে। লিখবে? না লিখলে কি স্বপ্নটা অসম্পূর্ণ থাকবে? ঠিক তখন তার কানের কাছে খুব আস্তে কণ্ঠ, ফাঁকা ফ্রেম বেশি দিন ফাঁকা থাকে না। রিয়ান হঠাৎ কলম ফেলে দিল। ডায়েরির পাতায় কালি ছড়িয়ে গেল। সে পেছনে তাকালো। ঘরে কেউ নেই, জানালা বন্ধ। তবুও কণ্ঠটা যেন মাথার ভেতর থেকে নয়, ঘরের বাতাস থেকে ভেসে আসছে। সে ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করল। না লিখলেই কি কিছু বদলাবে, নাকি সে না লিখলেও স্বপ্ন নিজের পথ খুঁজে নেবে? সেই দিনটা অস্বাভাবিক শান্ত ছিল। মা স্বাভাবিক, হাসি খুশি স্বাভাবিক, কিন্তু রিয়ান বারবার তাকাচ্ছিল, কোথাও কোনো অসুস্থতার চিহ্ন আছে কি? বিকালে মা হঠাৎ মাথা ধরেছে বলে শুয়ে পড়লেন। স্বপ্নে সে দেখেছিল হসপিটালের সাদা চাদর। সে মাকে জোর করে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বললেন, মাইগ্রেন, চিন্তার কিছু নেই। রিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাহলে কি সে বদলে গেছে ভবিষ্যৎ?
রাতে সে আবার স্বপ্ন দেখল, এবার সেই ফাঁকা ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছে সে। ফ্রেমের ভেতরে ছবি নেই, কিন্তু ফ্রেমের পেছনে অন্ধকার নড়ছে। অবয়বটা আবার পাশে দাঁড়িয়ে। তুমি ভবিষ্যৎ ঠেলে দিচ্ছ। রিয়ান বলল, আমি ওটা হাতে নেব না। অবয়বটা মৃদু হাসল। তুমি কি জানো তুমি যেটা আটকাচ্ছ সেটা কোথায় গিয়ে লাগছে? হঠাৎ ফ্রেমের ভেতরে ছবি ফুটে উঠল। হাসপাতাল না, একটা রাস্তা। রিয়ান নিজে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা বাস দ্রুত গতিতে আসছে। সে যেন স্থির হয়ে গেছে। বাসের আলো তার চোখে, সে নড়তে পারছে না। ঘুম ভেঙে সে উঠে বসলো। এবার বুকের ভেতরটা কেমন শূন্য। সে বুঝতে পারছে স্বপ্ন শুধু ঘটছে না, স্বপ্ন বদলালে ফলাফলও বদলাচ্ছে। কিন্তু ভয়টা কোথাও না কোথাও গিয়ে পড়ছে। পরদিন কলেজে যাবার পথে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ তার মাথা ঝিমঝিম করলো। সে মাঝ রাস্তায় থেমে গেল। দূরে বাসের হর্ন, তীব্র আলো, ঠিক স্বপ্নের মতো। তার পা যেন জমে গেছে। ঠিক তখনই কেউ তার হাত টেনে ধরে। সে ফুটপাতে পড়ে যায়। বাসটা ঝড়ের মতো পাশ দিয়ে চলে যায়। সে হাঁপাতে থাকলো। যে তাকে টেনেছিল সে দাঁড়িয়ে আছে সামনে। একটা ছেলে, চেনা না। ছেলেটার চোখে অদ্ভুত ঝিলিক। সে হেসে বলল, সব স্বপ্ন সত্যি হয় না। রিয়ানের বুক কেঁপে উঠল। এই লাইনটা সে আগেও শুনেছে। ছেলেটা খুব আস্তে ঝুঁকে বলল, যেগুলো দেখানো হয় সেগুলো হয়। রিয়ানের বুকের ভেতরটা জমে গেল। সে উঠে দাঁড়াতে গিয়ে ছেলেটার হাত ধরল। তুমি কে? ছেলেটা মুচকি হাসল। আমি আমি কেবল একটা সম্ভাবনা। চারিপাশে মানুষজন জড়ো হয়েছে। কেউ বলছে, দেখে চলবেন না। কেউ বলছে, একটু হলেই তো শেষ। কিন্তু সেই ছেলেটা যেন ভিড়ের অংশ না। রিয়ান চোখ ফেরালো 1 সেকেন্ডের জন্য। আবার তাকিয়ে দেখে ছেলেটা নেই। পুরো ফুটপাত ফাঁকা, যেন কেউ ছিলই না। সেই রাতে রিয়ান ঘুমোতে ভয় পাচ্ছিল। সে বুঝতে পারছে স্বপ্ন মানেই বিপদ। কিন্তু না ঘুমোলে কি হবে? ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। এবার সে নিজেকে একটা অদ্ভুত জায়গায় দেখতে পেল। চারিপাশে অসংখ্য দরজা, প্রতিটা দরজার উপর একটা তারিখ লেখা, কিন্তু দরজা আধখোলা, কিছু বন্ধ। একটা দরজা কাঁপছে, তারিখ আগামীকাল। পেছন থেকে সেই অবয়বের কণ্ঠ, তুমি এখন দরজা খুলতে শিখেছ। রিয়ান বলল, আমি তো শুধু দেখছি। অবয়বটা উত্তর দিল, দেখা মানেই নির্বাচন। সে ধীরে ধীরে আগামীকালের দরজাটা ছুঁল। দরজা খুলতেই দৃশ্য ফুটে উঠল। সে দেখল একটা পরীক্ষার হল। তার বন্ধু আরিফ খাতা লিখছে। হঠাৎ সিলিং থেকে ফ্যান ছিঁড়ে পড়ছে সোজা সোজা আরিফের মাথায়। রক্ত, চিৎকার। রিয়ান চমকে উঠে দরজা বন্ধ করে দিল। সে হাঁপাচ্ছে। না, এটা হতে পারে না। অবয়বটা বলল, তুমি কি এবার বদলাবে? রিয়ান চোখ বন্ধ করলো। সে জোর করে কল্পনা করলো ফ্যান ঠিকই আছে, সিলিং মজবুত, কেউ আঘাত পায় না। দৃশ্য বদলে গেল। ফ্যান পড়ল না, সবাই পরীক্ষা দিচ্ছে। অবয়বটা খুব আস্তে বলল, প্রতিবার তুমি বদলাও, ভারসাম্য সরে যায়। রিয়ান চিৎকার করে উঠল, আমি কাউকে মরতে দেব না। অবয়বটা হাসল না, শুধু বলল, তাহলে প্রস্তুত হও। ঘুম ভাঙল। সকাল, আজ পরীক্ষা। রিয়ান দৌড়ে কলেজে গেল। সোজা সিলিং এর দিকে তাকালো, ফ্যান ঠিকই আছে। সে আরিফের পাশে বসে বলল, আজ সাবধানে থাকিস। আরিফ হেসে বলল, কি হয়েছে তোর? পরীক্ষা শুরু হলো। হঠাৎ বাতি টিম টিম করলো। রিয়ানের বুক ধক করে উঠল, কিন্তু ফ্যান পড়ল না। বরং পাশের সারিতে বসা এক ছাত্র হঠাৎ খিচুড়ি তুলে পড়ে গেল। তার মাথার টেবিলে লেগে রক্ত বের হলো। পুরো হল বিশৃঙ্খলা। রিয়ান জমে গেল। সে বুঝল সে ফ্যান আটকেছে, কিন্তু মৃত্যু অন্য পথ বেছে নিয়েছে। তার কানে সেই কণ্ঠ, ফাঁকা ফ্রেম কখনো ফাঁকা থাকে না। পরীক্ষার হল জুড়ে চিৎকার। শিক্ষকরা ছুটছে, ছাত্ররা আতঙ্কে দৌড়াচ্ছে। যে ছেলেটা খিচুড়ি তুলে পড়েছিল তাকে দ্রুত হসপিটালে নেওয়া হলো। রিয়ান চেয়ারে বসে আছে, কিন্তু তার মাথার ভেতরে একটাই শব্দ ঘুরছে, ভারসাম্য। সে ফ্যান আটকে ছিল, কিন্তু দুর্ঘটনা অন্য কারো উপর দিয়ে পড়েছে। সে ধীরে ধীরে বুঝতে পারছে সে যা বদলাচ্ছে বাস্তব সেটা অন্যদিকে ঠেলে দিচ্ছে। সেদিন রাতে সে আর পালালো না।
সে ইচ্ছা করেই ঘুমোলো। স্বপ্নে সে আবার সেই দরজার করিডোরে দাঁড়িয়ে। এবার দরজাগুলো অস্থিরভাবে কাঁপছে, কিছু দরজা ভেঙে পড়ছে। অভয়বটা তার পাশে দাঁড়িয়ে। তুমি ভারসাম্য নষ্ট করছো, রিয়ান বলল। আমি কাউকে মরতে দিতে পারি না। অভয়বটা শান্ত গলায় বলল, তুমি মৃত্যু তৈরি করো না, তুমি শুধু পথ বদলাও, কিন্তু পথ থামে না। রিয়ান চুপ করে দাঁড়িয়ে রইল। তার সামনে একটা বিশাল দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার। ধীরে ধীরে সব সরে গেল। সে দেখল একটা ঘর, মাঝখানে একটা আয়না। আয়নায় সে নিজেকে দেখছে, কিন্তু তার প্রতিচ্ছবি তার মতো না। তার চোখে অদ্ভুত আলো। প্রতিচ্ছবিটা কথা বলল, তুই আমি। রিয়ান পিছিয়ে গেল। মানে? প্রতিচ্ছবি বলল, আমি সম্ভাবনা না, আমি তোর ভেতরের ভয়। তার বুক কেঁপে উঠল। যতবার তুই দেখিস, ততবার তুই নিজেই বাস্তবকে ঠেলে দিস। তুই ভাবিস তুই বাঁচাচ্ছিস, কিন্তু তুই ভারসাম্য বদলাচ্ছিস। রিয়ান চিৎকার করল, তাহলে কি করব? রায়ানের ভেতরে সে ধীরে ধীরে হাসল। দেখা বন্ধ কর। কিভাবে? বিশ্বাস বন্ধ কর। হঠাৎ আয়নাটা ফেটে গেল। ফাঁকা ফ্রেমের শব্দ আবার কানে বাজল। সে ঘুম ভেঙে উঠে বসে। তার মাথা ভারী। সে সিদ্ধান্ত নিল সে আর কিচ্ছু লিখবে না, আর কিছু বদলাবে না। সে যাই দেখুক, কাউকে বলবে না। পরের কয়েকদিন সে চেষ্টা করলো স্বপ্নকে গুরুত্ব না দিতে, কিন্তু তৃতীয় রাতে আবার স্বপ্ন। এবার সে দেখল তার নিজের বাড়িতে আগুন। মা ভেতরে আটকা, সে বাহিরে দাঁড়িয়ে। আগুন বাড়ছে, সে দৌড়াতে পারছে না। ঘুম ভেঙে সে উঠে দাঁড়ালো। তার নাকে পোড়া গন্ধ। সে দৌড়ে রান্নাঘরে গেল। চুলার আগুন নিভে গেছে, কিছুই হয়নি, কিন্তু তার হাত কাঁপছে। সে এবার বুঝল সে না বদলালেও স্বপ্ন আসবে, আর যদি সে কিছু না করে তাহলে হয়তো এবার ভারসাম্য সরাসরি তার কাছেই ফিরবে। তার কানে খুব আস্তে আবার সেই কণ্ঠ, স্বপ্নদ্রষ্টা, এবার নিজের ফ্রেমে দাঁড়া। রিয়ানের বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুত শান্ত হয়ে গেল। এই প্রথম সে বুঝল সে এতদিন পালাচ্ছিল, বদলাচ্ছিল, ঠেলছিল, কিন্তু সে কখনো স্বপ্নের ভেতর দাঁড়ায়নি। সেই রাতেই সে ইচ্ছা করে আবার চোখ বন্ধ করল। সে চাইল স্বপ্ন আসুক। এবার সে নিজেকে আবার সেই দরজার করিডোরে দেখল। দরজাগুলো কাঁপছে না, সব স্থির। শুধু মাঝখানে একটা বড় ফ্রেম দাঁড়িয়ে আছে। ফ্রেমের ভেতরে কিছুই নেই, ফাঁকা। অবয়বটা আর পাশে নেই। সে একা। সে ধীরে ধীরে ফ্রেমের সামনে দাঁড়ালো। এবার সে পালালো না। সে বলল, আমি জানি তুমি আমার ভয়, তুমি আলাদা কিছু না। চারিপাশে অন্ধকার ঘন হলো। তার কানের ভেতর ফিস ফিস, ভয়কে অস্বীকার করলে সে বড় হয়। তার চোখ বন্ধ করলো। আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি পালাচ্ছি না। হঠাৎ ফ্রেমের ভেতরের ছবি ফুটে উঠল। আগুন না, বাস না, ফ্যান না, সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার পেছনে কোনো ছায়া নেই। ফ্রেমের ভেতরে সে খুব আস্তে হাসলো। এবার তুই দেখলি, কিন্তু বদলাইনি। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। রিয়ান ঘুম ভেঙে উঠল। ঘড়িতে রাত ৩:১৭ না, ৩:১৬। সে ধীরে ধীরে উঠে রান্নাঘরে গেল। সব ঠিক। পরদিন কলেজে গেল। কোনো দুর্ঘটনা নেই, কোনো ফোনের অদ্ভুত ছবি নেই, কোনো ফিস ফিস কণ্ঠ না। ৩ দিন, ৫ দিন, ১ সপ্তাহ, স্বপ্ন এসেছে, কিন্তু অদ্ভুত কিছু না, সাধারণ স্বপ্ন। এক রাতে সে আবার করিডোরে দাঁড়ালো। এবার দরজাগুলো বন্ধ, ফাঁকা ফ্রেমটা নেই। অবয়বটা দূরে দাঁড়িয়ে, কিন্তু ক্ষীণ। সে খুব আস্তে বলল, তুই আর বিশ্বাস করিস না। রিয়ান শান্ত গলায় উত্তর দিল, আমি ভয়কে মানি, কিন্তু তাকে আমার বাস্তব বানাই না। অবয়বটা মিলিয়ে গেল। তারপর থেকে রিয়ানের স্বপ্ন স্বাভাবিক। সে মাঝে মাঝে এখনো ৩:১৭ ঘুম ভাঙে, কিন্তু আর কোনো কণ্ঠ শোনা যায় না। কারণ সে শিখেছে স্বপ্ন সব সময় ভবিষ্যৎ না। অনেক সময় স্বপ্ন শুধু ভয়ের প্রতিচ্ছবি, আর ভয়কে গ্রহণ করলে ফাঁকা ফ্রেম আর ভরে ওঠে না। তো এই ছিল আমার ঘটনা সাদ ভাই। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য।
তো আজকে আমাদের এই ঘটনা পাঠিয়েছেন আমাদের স্বপ্নদ্রষ্টা লিসেনার। আপনাকে ধন্যবাদ, এবং আমি আপনাকে যেটা বলবো যে আপনি যদি এরকম আরো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, বা আপনার জীবনে যদি এরকম ঘটনাগুলো ঘটে থাকে, বা আপনার জানাশোনা অন্য কারো জীবনে যদি এমন ঘটনা ঘটে, অবশ্যই আপনারা আমাদেরকে পাঠাবেন, এবং সেটার জন্য আপনাদের প্রথমেই যেটা করতে হবে, সরাসরি চলে যেতে হবে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে, এবং সেখানে গেলে আপনারা মেইলটি দেখতে পাবেন। আপনারা সেই মেইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, এবং আপনার ঘটনা যদি আমাদের কাছে ভালো লাগে বা মনে হয় যে প্রচারযোগ্য, তাহলে আমরা অবশ্যই আপনার ঘটনা প্রচার করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য, এবং যেসব লিসনার আছেন, আপনার জীবনেও এমন হয়তোবা ঘটনা ঘটে গেছে, এবং আপনার জীবনে যদি নাও ঘটে, আপনার জানাশোনা অনেক মানুষ আছে যাদের জীবনে কিছু না কিছু ভৌতিক বা রহস্যময় ঘটনা ঘটে গেছে, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যুক্তি আপনি দাঁড় করাতে পারেননি। ঠিক সেই ঘটনাগুলো আপনি চাইলে আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার ঘটনা ভালো লাগলে আমরা অবশ্যই পড়ে শোনাবো, এবং আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের পরের ঘটনায়।